এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। মুক্ত আওয়ার ডিজিটাল মিডিয়ার খেলাধুলা আলোচনায় আমরা আজকে পেয়েছি একজন ক্রীড়া সংগঠক। উনি বর্ধমান শহরের সবথেকে যেটা মানে নাম করা ক্লাব যে কটা বলতে গেলে প্রথম 5-6টা যে ফুটবল এবং ক্রিকেটে যারা প্রথম দিকে আছে সেই ক্লাব কল্যাণ শ্রীসংঘ। যারা বর্ধমানের খেলাধুলোর খোঁজ রাখে কল্যাণ শ্রীসংঘের নাম তারা খুব ভালোভাবে জানে। সেই কল্যাণ শ্রীসংঘের উনি দীর্ঘদিনের কর্মকর্তা এবং বর্ধমানের বিভিন্ন খেলাধুলোর সঙ্গে উনি যুক্ত ক্রীড়া সংগঠক হিসেবে সজল রাজা। সেই সজল রাজাকে আমরা আজকে আমাদের স্টুডিওতে পেয়েছি। সরবাবু নমস্কার। সরবাবু, আপনাকে প্রথমেই বলি, আপনার পাড়ার ক্লাব, আপনার দীর্ঘদিনের পরিচিত ক্লাব কল্যাণ শ্রীসংঘ। কল্যাণ শ্রীসংঘ আপনার ছোটোবেলায় দেখা কল্যাণ শ্রীসংঘ ফুটবল একদম, আর এখনকার কল্যাণ শ্রীসংঘ খেলোয়াড়দের ভালোবাসা, তখনকার যারা প্লেয়ার ছিল দীর্ঘদিন একই ক্লাবে খেলতো, এখনকার প্লেয়াররা কি সেইভাবে? এখন তো পেশাদারির যুগ, তখন অপেশাদারি যুগ কেমন ছিল, এইটা নিয়ে যদি প্রথমে একটু সংক্ষেপে বলেন। প্রথম বিষয়টা হচ্ছে কল্যাণ শ্রীসংঘ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সামগ্রিকভাবে এখন খেলাধুলার ক্ষেত্রে যে ট্রেন্ডটা চালু হয়েছে খেলোয়াড়দের মধ্যে, আগে ক্লাবের প্রতি ধরুন চুনি গোস্বামী কোনোদিন মোহনবাগান ছাড়েননি, সেই সময় ফিয়াট গাড়ি উপহার দেওয়া সত্ত্বেও সুব্রত ভট্টাচার্য ছাড়েননি, কিন্তু সেই মানসিকতারও পরিবর্তন হয়েছে কালের নিয়মে। এখন হচ্ছে সেই ক্লাবের প্রতি দরদ দিয়ে খেলবো, ভালোবেসে খেলবো, যা পাই চলবেও না, তাদেরও চলতে হবে, জীবিকা আছে। ঠিক। তা আপনার দেখা তো সেই সময়ের মোহনবাগান, মানে বর্ধমানের যে মোহনবাগানের জার্সি পরে যারা খেলতো সবুজ মেরুন, তা সেই দেখা আপনার ছোটোবেলায় যেসব প্লেয়ার তাদের সম্বন্ধে দিয়ে আমি দেখুন, যদি খুব মানে নিরপেক্ষভাবে বিচার করতে হয়, আপনারাও দেখেছেন মাঠে, আপনি প্রায়ই যান, আমি দেখি ক্রীড়া প্রেমী আপনি। যদি ডিফেন্ডার হিসেবে কাউকে সেই সময়ের ইয়ে হয় তাহলে তুষার কোলে, তারপরে গণেশ দা তো ধরুন একটা হাফ যেটাকে বলতো, এখন তো হাফের কনসেপ্টটা অন্যরকম হয়ে গেছে। জিতু ছিল সাইড ব্যাক, হ্যাঁ, জিতু প্রশান্ত দা কলকাতায় দীর্ঘদিন, কিন্তু কল্যাণের খেলা থাকলে এই যে ভালোবাসা, কল্যাণের খেলা থাকলে তিনি কিন্তু কলকাতার খেলাকে বাদ দিয়েও তিনি চলে আসতেন। সেই সালগুলো কত সাল ছিল আনুমানিক ধরুন স্বর্ণযুগ গেছে কল্যাণের 70-এর দশক থেকে 85-86 অবধি। সেই সময় যদি মানে কয়েকজন ভালো, অনেকজন ভালো প্লেয়ার আছে আমরা সব জানি, তাও আপনার কাছ থেকে শুনতে চাই কয়েকজন ভালো প্লেয়ার। দেখুন, যদি আপনি গোলকিপার হিসেবে চয়েস করতে চান তাহলে তপন তা একজন বিখ্যাত গোলকিপার, আমরা দেখেছি কিভাবে। ডিফেন্স আমি আগেই নাম করলাম, আপনিও বললেন জিতু দা বা তুষার কোলে। কিন্তু আর একটা জিনিস আপনার মাথায় থাকবে, আমি যাদের খেলা দেখেছি ভারতীয় দলে খেলা, অশোক চক্রবর্তী দুর্গাপুরে, নুপুরদা, তিনি মারা গেলেন সদ্য, সেই নুপুরদা কিন্তু কল্যাণের খেলায় তিনি কিন্তু আসতেনই। অশোক চক্রবর্তী, বিমল দা আছেন, অরবিন্দ দা ছিলেন ইস্টার্ন রেলওয়ের বিখ্যাত ফরওয়ার্ড, তিনি খেলতেন। মানে তাদের খেলা আর একজনের কথা না বললেও নয়, তিনি ওনাদের জেনারেশনের পরে, সেটা হচ্ছে শেখ রেজা। অসম্ভব পায়ের স্কিল, এবং মানে আমরা খুব কম দেখেছি বর্ধমানের মানুষ ওর পায়ে বল পড়লেই গ্যালারি চেঁচিয়ে উঠতো।
বিশেষত ওর খেলা মনে হয় ক্যাম্পিং গ্রাউন্ডে বেশি, হ্যাঁ ক্যাম্পিং গ্রাউন্ডেই বেশি। পায়ে খুব স্কিল ছিল। অসাধারণ স্কিল ছিল, এবং কল্যাণের একটা কথাই ছিল, কোনো রকমে একটা ফার্স্ট হাফে গোল করে দে, সেকেন্ড হাফটা খালি রেজার পায়ে বল দিয়ে যা, ও গোটা খেলাটাকে ইয়ে করতো, কন্ট্রোল করতো। সেই সময় খেলার মাঠে যে দর্শক হতো, মানে সেই রকম দর্শক কি এখনকার সময় পাওয়া যায়? দেখুন সেই সময়ে দর্শকের একটা আলাদা টান ছিল, এটার একটা ঐতিহ্য আছে। ধরুন সব খেলা ছাড়া বাঙালির ফুটবল কিন্তু সেই সময়টাই ছিল, এবং তার কিছু বাস্তব কারণও ছিল। ধরুন একদিকে মোহনবাগান ক্লাবের ঐতিহ্য, আরেকদিকে ইস্টবেঙ্গল ক্লাব নতুন করে গড়ে উঠছে, ছিন্নমূল মানুষরা এখানে এসে প্রতিষ্ঠিত হচ্ছেন। হ্যাঁ আপনি দেখতে পাবেন, ধরুন অসীম কিন্তু তখন কল্যাণের সবুজ মেরুন জার্সির পরিবর্তে তারা লাল হলুদ জার্সি পরে মাঠে নামতো। আবার আরও পরবর্তীকালে ইসলামাবাদ, তারা একটু ওই দিককার ক্লাব, ভালো টিমও করেছে দীর্ঘদিন, ভালো সুনামের সঙ্গে তারা বিভিন্ন ট্রফি জিতছে, তারাও কিন্তু লাল হলুদ জার্সি। আবার দেখুন আজাদ স্পোর্টিং ক্লাব ছিলেন, তারা আবার সাদা কালো। আসলে আমাদের বাংলার ফুটবলটাই তো ছিল মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান কেন্দ্রিক একদম। দেখে মানে একটা ফুটবল ভালো প্লেয়ার তার ইচ্ছা থাকতো একবার যেন, একদম। আর সেরকম বর্ধমানেও তো অনেকের ইচ্ছা থাকতো যে অন্তকে কল্যাণ বা শিবাজি বা ইয়েতে খেলবো একদম। এবার কল্যাণ শ্রীসঙ্গর সেই সময় যে দীর্ঘদিন একই টিম থাকার কারণ কি? না, তার কারণে দুটো কারণ ছিল। আমি দুজন ব্যক্তির, যদিও ব্যক্তিটা বিষয় না কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে, দুজন ব্যক্তির নাম না করলেই নয়। একজন হচ্ছেন প্রয়াত অরূপ চৌধুরী, আরেকজন হচ্ছেন প্রয়াত শ্রীগোপাল ব্যানার্জি, যাকে বর্ধমানের লোক ভানুদা বলে জানে। তো এদের দুজনের তালমিলটা খুব সুন্দর ছিল। শ্রীগোপাল ব্যানার্জি অর্থাৎ ভানুদা খুব ভালো কোচিং বা টিম ম্যানেজমেন্টটা করতে পারতেন, আর অরূপদার ছিল একটা প্লেয়ারদের সঙ্গে, ইভেন অন্য টিমে খেলেছে প্লেয়ার হিসেবে কিন্তু তাকে তিনি ভালোবাসতেন। বর্ধমানে মানুষ ছিলেন। হ্যাঁ, ফুটবল প্রেমী শুধু নয়, ফুটবল ক্রিকেট। আপনার মনে থাকবে দাদা, অপূর্বদা, যে ক্রিকেট মাঠে একবার কল্যাণ টিম নামালো বিবেকানন্দের এগেনস্টে, আমাদের রঞ্জির বাংলার দলটা, সম্বরণ ব্যানার্জি থেকে একদম পুরো টিমটাই নেমে গেল। হ্যাঁ, দিলীপ দোষী থেকে কে খেলেনি কল্যাণের হয়ে। যেমন ক্রিকেটের যেমন বলছি, আবার ফুটবলে দেখুন, ফুটবলে সেই সময় মানে মোহন সিং থেকে শুরু করে, অশোক চক্রবর্তী থেকে শুরু করে, কান্নান থেকে শুরু করে, এই ধরনের বড় বড় প্লেয়াররা কিন্তু শুধু ভালোবাসার জন্য। আমার মনে আছে প্রদীপ চৌধুরী, বর্ধমানের তার বাড়ি, অ্যাকচুয়ালি বর্ধমানের ছেলে না বললেও বর্ধমানের বাড়ি, অ্যাকচুয়ালি কাটোয়ার ওখানে ওনার গ্রামের বাড়ি। তা সেই প্রদীপ চৌধুরী কিন্তু বর্ধমানে আসলে আর কারুর কাছে খবর না থাকলেও অরূপ চৌধুরীর কাছে কিন্তু খবর থাকতো। তারা কিন্তু একসঙ্গে আড্ডা মারতেন, খেলাধুলার গল্প করতেন, আমরা ছোটোবেলায় দেখেছি ক্লাবের সামনে। এই কল্যাণ শ্রীসঙ্গ সেই সময় ফুটবলের প্রতি তাদের যে এত ভালোবাসা, তা পরবর্তী সময়ে বেশ কিছুদিন আবার তারা ফিরে এসছে। বেশ কিছুদিন কিন্তু প্রথম ডিভিশন থেকে তারা নেমে গেছিলো, এখন সুপার ডিভিশন হয়েছে। হ্যাঁ, তারপরে আবার তারা সুপার ডিভিশনে ফিরে এসেছে। এই মাঝের গ্যাপটা কি এমন ঘটেছিল যে তারা হঠাৎ করে কিছুদিন নেমে গেছিলো, আবার ফিরে আসতে কিছু সময় নিল? আসল কথা, আপনি যে সময়টার কথা বললেন তার উত্তরটা আপনিই প্রথমে দিয়েছেন, যে একটা কল্যাণের একটা ট্র্যাডিশন ছিল ঘরের ছেলে। তা ঘরের ছেলে দিয়েই খেলা, একসময় সবাই ছিল, মানে 11 জনের ছেলে, 11 জনই বর্ধমানের ছেলে, 11 জনই ওই পয়সা কি পেলাম না পেলাম সেটা বিষয় না। সেই সময়টা এই আবহাওয়াটা পরিবর্তিত হতে শুরু করলো। সেই সময় পার গেম পয়সা বা সিজন কন্ট্যাক্ট বা বাইরে যে টুর্নামেন্ট খেলতে গেলে পয়সা বা প্রাইজ মানি, এই বিষয়গুলো আস্তে আস্তে চালু হতে লাগলো। এই বদলানো পরিবর্তনশীল ধারণাটাকে কল্যাণের ইয়েতে, যেমন ধরুন আপনার মনে হয় যে অপূর্বদা, আপনি তো ক্রীড়াপ্রেমী মানুষ, ধীরেন্দ্রে থাকাকালীন মোহনবাগানে কোনো বিদেশি খেলতে দেননি। অনেক দিন লড়াই করার পর ওকরি চিমাকে মোহনবাগানে নেওয়া হয়েছিল। ঠিক সেই রকম পরিবেশটা তখন কল্যাণে তৈরি হয়েছিল। তারপরে আবার মোহনবাগান বর্ধমানের মাঠে আবার কল্যাণ শ্রীসঙ্গ আবার আস্তে আস্তে সেই জায়গাটাকে মানিয়ে নিতে একটু সময় লাগলো। মানে মেটামরফিসিস তো হলো ফুটবলেরও। কিন্তু এখনও আমরা দেখেছি রানীমাঠে কিন্তু কল্যাণ শ্রীসঙ্গ কিছু দর্শক আছে, এখনও আছে, কিছু ফ্যান বেস এখনও আছে, এটা অস্বীকার করার জায়গা নেই যে কোনো জায়গায়। তবে হ্যাঁ, ফ্যান বেসের মধ্যে আমরা অনেক সময় লক্ষ্য করেছি কিছু উচ্ছৃঙ্খলতাও হয়েছে বিভিন্ন সময়। ফুটবল মাঠে এটা একটু থাকে, হ্যাঁ, যে জন্য আমরা মাঝে মাঝে বিব্রতও হয়েছি। কিন্তু এই ফ্যান বেসটা কিন্তু বর্ধমানে কল্যাণের খেলা থাকলে আছে না। এখন ব্যাপার হচ্ছে, দেখুন বর্ধমানে এক সময় কল্যাণ শ্রীসঙ্গ সমানতালে খেলেছে
অসীম ক্লাব। অসীম, তার আগে শিবাজি, শিবাজি তো এখনো আছে, এখনো আমি আছে। যেটা নেই বলছি আর কি আরবিউসি, আর বিউসি, যে ক্লাবে একসঙ্গে চঞ্চলদা, চঞ্চল, শ্যামলদা, শ্যামল, হ্যাঁ। একসঙ্গে। আর তারপরে হচ্ছে আমাদের কালীভৌমিকের টিম ইসলামাবাদ। এই তিনটে টিম না থাকায় আপনার কি মনে হয় বর্ধমানে ফুটবলের একটা গ্যাপ তৈরি হয়েছিল? বিরাট গ্যাপ তৈরি হয়েছে, বিরাট গ্যাপ তৈরি হয়েছে। প্রতিদ্বন্দ্বিতা সেই জায়গাটাই এখন আর নেই। আগে কল্যাণ শিবাজি, কল্যাণ অসীম, কল্যাণ ইসলামাবাদ খেলার যে অনুপ্রেরণা মানুষ পেত খেলা দেখার, এবং টাউন স্কুলের মাঠে, ক্যাম্পিং গ্রাউন্ডের মাঠে যেমন ছিল আপনাদের ক্লাব কল্যাণ শ্রীসংঘ ভার্সেস শিবাজির একটা টান টান, গোটা মাঠ ভর্তি, গোটা মাঠ ভর্তি। টাউন স্কুল মাঠেও অনেকবার হয়েছে মাঠ ভর্তি, কল্যাণ অসীমের খেলা, কল্যাণ অসীমের খেলা। এবার ব্যাপার হচ্ছে আপনাদের অসীম বাড়িকার প্লেয়ার নিয়ে আসতে, এবং অসীম বলে কিছুদিন তারা কয়েক বছর বেশ সুন্দর টিম করেছিল। তারা ওই আপনার চঞ্চলদাকে, চঞ্চলদা ছিল, চঞ্চলদার ভাই বুলান, হ্যাঁ, এরা তখন এই ক্লাবগুলো না থাকায় একটা বর্ধমানের ফুটবলের অনেক ক্ষতি হয়েছে। আর একটা বিষয় অপূর্বদা আপনাকে মানতে হবে, আজকে ফুটবলের যে সাপ্লাই লাইন, সেই সাপ্লাই লাইনটাই কিন্তু বর্ধমানে নেই। আপনি কোনো টিমে পাবেন না যে বর্ধমানের লোকাল ছেলে টিম করছে, আপনাকে বাইরে থেকে প্লেয়ার আনতে হবে। না, আপনার কি বর্ধমানে কোচ, আগে আমরা কোচ জানতাম, এখন যে কোচ সেরকম প্লেয়ারদেরকে সেই কোচ কোচিং দেওয়ার সুযোগ পায় না। এখন দুটো জিনিস আপনাকে দাদা ভাবতে হবে, মানে আমি দর্শকদেরও ভাবতে বলবো। এক হচ্ছে স্কুল লেভেলে ছেলেরা ফুটবল খেলাটা ছেড়ে দিয়েছে, যেটা মূল সাপ্লাই লাইন ছিল। আগে আপনার মনে থাকবে টাউন স্কুল, সিএমএসি স্কুল, মিউনিসিপ্যাল স্কুলের ফুটবল খেলা মানে একটা সাজো সাজো রব স্কুল। সেই সময় কি স্কুলে 2-4 জন করে শিক্ষক ছিল যারা ফুটবলটা ভালোবাসতেন, ফুটবল এবং তারা কোচিং করাতেন এবং তারা বাছাই করতেন কোন প্লেয়ারটা, যেমন পড়াশোনায় কে ভালো, এটা যেমন খোঁজা হতো, একদম ফুটবল খেলা ভালো কে, এইভাবে তারা ছাত্রকে বাছাই করতে পারতেন। সেই জন্যই কি আপনার ওই এখনো আপনাদের বিভিন্ন স্কুলে, যেমন রতিনদা ছিল, হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের আগে রাজ স্কুলে, সেরকম টাউন স্কুলে ছিল গোপালবাবু, আপনার মিউনিসিপ্যাল বয়েজ স্কুলে ছিল বিনোদীবাবু। তার বলতে চাইছেন আপনি তো একটা স্কুলের প্রাক্তন ছাত্র হিসেবে অনেক খোঁজ খবর রাখেন, সেই অভাবটা কি এখন? একদম। স্কুলের মাঠ, মিউনিসিপ্যাল স্কুল, টাউন স্কুলের মাঠ ফাঁকা পড়ে আছে, আপনি দেখতে পাবেন গেলে ছেলেরা ফুটবল খেলছে না, যেটুকু খেলছে হাত ঘুরিয়ে কোনো রকম একটু ক্রিকেট খেলার চেষ্টা করছে। আপনার সময় স্কুল ফুটবলটা মারাত্মকভাবে হতো। তখন স্কুল ফুটবলে আপনি ভেবে দেখুন না, স্কুল থেকে কত ভালো ভালো প্লেয়ার বেরিয়ে এসছে। দেবাশিস কোনারের মতো ইন্ডিয়া খেলা ছেলে মিউনিসিপ্যাল স্কুল থেকে বেরিয়ে এসছে, সব স্কুলই, টাউন স্কুলেও তাই, সিএমএসি স্কুলেও তাই। এখন ফুটবলের, আমি ক্রিকেটের ব্যাপারটা আলোচনা অন্য একদিন করবো আপনার সঙ্গে। ফুটবলের কথা যদি বলতে চাই, আপনি যেহেতু ফুটবলের বিভিন্নভাবে যুক্ত আছেন, প্রশিক্ষণে যুক্ত আছেন অন্য একটা জায়গায়, এই যে ফুটবল টুর্নামেন্টে, বিশেষত সুপার ডিভিশনে একটা টিম করতে গেলে যে টাকা খরচা, এক একটা ক্লাব, এটা মানে কি খুব একটা মানে কঠিন পরিস্থিতি, খুব কঠিন পরিস্থিতি। বিশেষত এই করোনার রিসেশনের পর থেকে ক্লাবগুলোর চলা খুবই অসুবিধা হয়েছে। আগে তাও কিছু মানুষ সহৃদয়তার সঙ্গে টাকা দিতেন, কিছু সংস্থা কিছু টাকা দিত, কিন্তু সেই জায়গাটা অনেকটাই কমে এসছে। বিশেষত ফুটবলের প্রতি আপনি দেখছেন একটা মানে একটা সুপার ডিভিশনে একটা টিমকে পুরো খেলতে গেলে তো তার অনেক টাকার প্রয়োজন। পার গেম আপনার কিছু না হলেও 20,000 টাকা খরচা। সে তো মানে চ্যাম্পিয়নের দৌড়ে কিন্তু সে থাকতে পারবে না, শুধু খেলবে। হ্যাঁ, চ্যাম্পিয়ন থাকলে আরও একজন ভালো প্লেয়ার আপনার পার ডে প্রায় 4,000-5,000 টাকা খরচা। এইগুলো কি মনে হয় আগামী দিনে এগুলো খুব সংকট ডেকে আনবে? দেখুন, সংকট মানুষই তৈরি করে, মানুষই সেই সংকট থেকে নিজেকে মুক্ত করে। অন্তত আর্থিক দিকটা একটা আর্থিক দিকটায় প্রতিবন্ধকতা আছে। সরকারি তরফ থেকে আরও একটু উদ্যোগ যদি দেওয়া হতো প্রশিক্ষণের ব্যাপারে, যেমন ধরুন বর্ধমানে যদি ফুটবল একটা সুন্দর একটা ক্যাম্পের ব্যবস্থা করা যায়, একাডেমি টাইপের, সেটা করতে পারলে খুব ভালো। সেটা ঠিক আছে, কিন্তু আমি বলতে চাইছি ক্লাব এখন পেশাদার প্লেয়ার, সব পেশাদার, একদম, তাছাড়া চলবেও না, বিনা পয়সায় কে খেলতে আসবে, একদম। কিন্তু
একটা 11 জন অন্তত 14 জন প্লেয়ার একটা খেলায় যদি হাজির রাখতে হয় তাদেরকে টাকা দিতে হবে। একদম। একটা ক্লাব, কটা ক্লাব বর্ধমান শহরের এই ক্ষমতা রাখে যে পয়সালায় স্পন্সর তারা কতদিন করতে পারে? ঠিক। তা কিভাবে তাদের পক্ষে সম্ভব? ঠিকই, টিকে থাকা খুব মুশকিল ক্লাবগুলোর। মানে ফুটবল টিম করে ভালো রেজাল্ট করতে গেলে যে পয়সার দরকার, যেমন মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পন্সর পাচ্ছে, এখন অন্য অন্য নাম লোগো দিয়ে নাম পর্যন্ত তাদের চেঞ্জ করতে হচ্ছে। তা বর্ধমানেও কি সেই মানে সেই রকম? দেখুন, আমরা বর্ধমানে যেটা দেখেছি, বর্ধমানে ফুটবলে পৃষ্ঠপোষকতা করব বা স্পন্সরশিপ করব, এই ধরনের মানসিকতা কিন্তু এখনো তৈরি হয়ে ওঠেনি। না, একটা হচ্ছে স্পন্সরশিপ পেতে গেলে তাকে প্রচার পেতে হবে। হ্যাঁ, তার মাইলেজটা তাকে পেতে হবে। ফুটবলের প্রচার বাড়লে লোকে যদি খেলার মাঠে যায়, কলকাতার খেলা টিভিতে দেখায়, প্রচার পায়। এখানে তো টিভিতে দেখাবে না, না, মানুষকে মাঠে যেতে হবে, তবে সে স্পন্সর একদমই জানবে যে আমরা দেখছি। সেই জায়গাটা তৈরি করতে হবে নাকি? একদম না। কারণ আপনি দেখুন, কিছুদিন আগে আপনি নিশ্চয়ই মাঠে গিয়েছিলেন। ক্যাম্পিনগাঁও ওই আমাদের স্পন্দন স্টেডিয়ামে একটি সংস্থা আয়োজন করেছিল, জুনিয়র টিমগুলোকে নিয়ে মোহনবাগান, মোহামেডান এরা সব খেললো। মানুষ কিন্তু গ্যালারি ভরিয়ে দিয়েছিল। ঠিকমতো পৃষ্ঠপোষকতা এবং সংগঠক থাকলে নিশ্চিতভাবেই ফুটবলটাকেও প্রমোট করা যেত। কারণ কলকাতা লিগ ধরুন টিম করছে, আইএফএ শিল্ডের মতো ঐতিহ্যবাহী শিল্ড আজকে একটা মানে বিবর্ণতার দিকে। এখন তো সব আলো শুষে নিচে আই লিগ, আইএসএল, আই লিগ থেকে আইএসএল এর ট্রান্সফরমেশন হলো, পুরো পেশাদারিত্ব চলে এলো, স্বাভাবিকভাবেই পয়সার বেশি। না, পেশাদার টাকা তো খেলোয়াড়দের পাওয়ার দরকার। একদমই, এ নিয়ে আমাদের কোনো বিতর্ক নেই। নয়তো যাবে কেন? একদমই। এখন কথা হচ্ছে বর্ধমানের ফুটবল, আপনার কল্যাণশ্রী সংঘ, আপনার দীর্ঘদিন ধরে কল্যাণশ্রী সংঘ ফুটবল, ক্রিকেট, বাস্কেট সেই সব নিয়ে অন্য একদিন আলোচনা করব। এই ফুটবল নিয়ে আপনার আলোচনা করছি। ইদানিং সময় আপনার বর্ধমানে যারা ফুটবল খেলছে কয়েকজন ভালো প্লেয়ারের নাম যদি বলতে হয়, বর্তমান সময় কাদের বলবেন নাম? বর্তমান সময়ে দেখুন, ঠিক সেই অর্থে ভালো প্লেয়ারের মানে ভালো তকমা দেওয়ার মতো প্লেয়ার অনেকেই ভালো খেলছে, কিন্তু মানে আপনাকে যেটা আমি প্রথমেই বলে আমি নাম করছি না এই কারণে, যে কজনকে খেলা পছন্দ হয়েছে তারা সব বাইরের ছেলে, তারা কলকাতার কোনো ক্লাবে খেলে, এখানে আসে খেলতে। কাজেই আমি নামটা কলকাতা খেলেই হয়েছে, তাদের নামটা এখানে বলাটা মানে তাদের কি বিব্রত করা হবে বুঝতেই পারছেন। মানে আপনি যতটা আগেকার সময় বর্ধমানের স্থানীয় ছেলেদের ভালো খেলা দেখেছেন, চঞ্চলদা থেকে, হ্যাঁ, সেই জায়গাটা নিশ্চিত না বর্ধমানে চঞ্চলদা, শ্যামলদা, অমিতদা, এই ধরনের যে প্লেয়াররা ছিল, কোলেদা, সেই ধরনের প্লেয়ার কই? সেই ধরনের প্লেয়ার তো বর্ধমানের মাটির ছেলে, সেই ছেলে আর খুব কম। তাও আপনারা কল্যাণশ্রী সংঘ চালিয়ে যাচ্ছেন? আমরা চালিয়ে যাচ্ছি, খুব কষ্ট করেই চলছে, বলতে কোনো দ্বিধা নেই। আর্থিক প্রতিবন্ধকতা একটা খুব বড় প্রতিবন্ধকতা, তবু কল্যাণশ্রী সংঘকে ভালোবাসে এরকম বেশ কিছু কর্মকর্তা আছে। এক সময় যারা ফুটবল কল্যাণশ্রী সংঘ হয়ে খেলেছে এবং প্রতিষ্ঠা পেয়েছে, এখন কি কল্যাণশ্রী সংঘ তাদের কাছ থেকে পাশে পায়? হ্যাঁ, পাশে পায় বলতে সবাইকার আর্থিক সঙ্গতি না, আর্থিক ব্যাপারটা, আর্থিক ছাড়া অধিকাংশ খেলোয়াড়ই কিন্তু এখনো পর্যন্ত প্রাক্তন যারা খেলে গেছে তারা কিন্তু ক্লাবের প্রতি দায়বদ্ধতা তাদের আছে, ভালোবাসা আছে। মাঠে আসে, খেলার দিন মাঠে থাকে, ক্লাবের হয়ে চেঁচামেচি করে, হই হুল্লোড় করে, জিতলে আনন্দ পায়, এখনো সেই আবহাওয়াটা আছে। কল্যাণশ্রী সংঘ কত বছর হলো? কল্যাণশ্রী সংঘ 1951 সালে প্রতিষ্ঠা হয়েছে, সেই হিসেবে ধরতে গেলে আমরা 75 বছরে পদার্পণ করেছি। এত বছর ধরে? হ্যাঁ, এত বছর চালিয়ে যাচ্ছি। আমরা যতটা পেরেছি আমাদের সাধ্য মতো চালাচ্ছি, তার আগের প্রজন্ম চালিয়েছে, আশা করি এই ট্র্যাডিশনটা থাকবে। আপনার কি মনে হচ্ছে আপনারা যে চালাচ্ছেন এর পরবর্তী আসবে এটা ধরবার জন্য? নিশ্চয়ই। ফুটবলের প্রতি বাঙালির যে টান, আবেগ, সেটা আজকে একটু ভাটা পড়েছে, কিন্তু আমার ধারণা সেই ভাটা আবার জোয়ার আসবে। আমরা খুব সুন্দর কথা শুনলাম বর্ধমানের একজন ক্রীড়া সংগঠক হিসেবে, এবং উনি ফুটবল, ক্রিকেট, বাস্কেট, কল্যাণশ্রী সংঘ বিভিন্ন খেলা নিয়ে উনি থাকেন। আমরা শুধু আজকে ওনার ফুটবল খেলাটা নিয়ে আলোচনা করলাম, আগামী দিনে নিশ্চয়ই আমরা চেষ্টা করব ওনাকে এখানে পাওয়ার, ক্রিকেট নিয়ে আলোচনা করব। উনি যে এত সুন্দর আলোচনা করলেন সজল রাজা, ওই জন্য আমাদের মুক্ত। ধন্যবাদ আপনাদের মুক্ত।